Recording stopped. Recording in progress. আসসালামু আলাইকুম আলিসার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমরা প্রথম ক্লাসের ক্যাপিটাল স্ট্রাকচারের বেসিক রুলগুলো শিখতে পারছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা ওই এনআই অ্যাপ্রোচের আরেকটা নিয়ম শিখব। দুইটা অঙ্ক করার চেষ্টা করবো, প্রবলেম 2 এবং 3। মাইকটা অফ করে ক্লাস করতে হবে। মাইক অন করে রাখলে তো অন্যদের শুনতে সমস্যা। না বুঝলে আপনার মেসেঞ্জারে বলবেন যে স্যার আমি বুঝি না, আমাকে একটু বুঝাই দিন কীভাবে চালাইতে হয়েছে। আর ক্লাস 10টাতে শুরু হয়, মাঝে মাঝে 2-4 মিনিট দেরি হয়। এটার জন্য পাগল হওয়ার কারণ নেই। আপনারা এই একটা লিঙ্কে ক্লাস হয়তো ওই লিঙ্কে 10টায় ঢুকে থাকবেন। আমি যে অনেক সময় দেখা যায় মেসেঞ্জার গ্রুপে এই লিঙ্কটা দিতে ভুলে যাই, ভুলে গেলে তো সমস্যা। এই জন্য আপনারা করবেন কি, লিঙ্ক আগে যেটা দেওয়া আছে ওই লিঙ্কটা সেভ করে রাখবেন। প্রতিদিন ওই রুটিন টাইম অনুযায়ী ওই ক্লাসে ঢুকে যাবেন। এবং কোনোদিন যদি ক্লাস না হয় এটা অবশ্যই আমি জানাই দিব যে এটার জন্য ক্লাস হবে না আজকে, সেটার জন্য ক্লাস হবে না। এরকম হয় না সাধারণত, সবসময় ক্লাস হয়। বিশেষ কোনো সমস্যা যদি আমি খুব অসুস্থ না হয়ে যাই তাহলেও ক্লাস হয়। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। আমরা লেকচার শিটের প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। প্রবলেম 2তে বলতেছে সান লিমিটেড উইথ অপারেটিং ইবিআইটি। প্রবলেম 2, এটা তো আবার ইউনিভার্সিটি কোয়েশন অনেকবার আসছে। এই গত বছর মানে ফাইনাল ইয়ারে আসছে ফিনান্স ডিপার্টমেন্টে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এছাড়াও থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারদেরও অনেকবার আসছে এই টাইপের অঙ্ক। বলতেছে, নামটা একটু লিখে দিই, ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লাস 2 আগের ক্লাসটা করলে এটা কোনো ব্যাপারই নেই। সান লিমিটেড উইথ অপারেটিং আর্নিংস ইবিআইটি অফ টাকা 4 লাখ। সান লিমিটেডের ইবিআইটির পরিমাণ 4 লক্ষ টাকা। টু ইভ্যালুয়েট এ নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো। সান লিমিটেডের 4 লক্ষ টাকা ইবিআইটি দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা লিখব। ইবিআইটি, যাদের কাছে শীট নাই তাদের জন্য লিখে দিচ্ছি। প্রশ্ন বলেছে সান লিমিটেডের 4 লক্ষ টাকা আয় আছে। এরপরে তার পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো, এটার অর্থ আমি বুঝাবো, সমস্যা নেই। হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড। তুমি কোন ক্যাপিটাল স্ট্রাকচারটা রিকমেন্ড করবা অ্যাকর্ডিং টু নেট ইনকাম অ্যাপ্রোচ। নেট ইনকাম নীতি অনুযায়ী কোনটা নিবা। এখানে 4টা ক্যাপিটাল স্ট্রাকচার আছে। আর কি ক্যাপিটাল স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে ঋণ এবং মূলধনের নেওয়ার যে সুযোগ, সেরকম 4টা ওয়ে আছে ঋণ নেওয়ার, মূলধন নেওয়ার, মূলধন সংগ্রহ করার। এখন কোনটা ভালো হবে বা কোনটা আমার নেওয়া উচিত এটাই ডিসিশন নিতে হবে। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা ওয়ে আছে। সবগুলোর জন্য ইবিআইটি কত দেওয়া আছে প্রশ্নে? 4 লক্ষ টাকা দেওয়া আছে। কোনটা ভালো কোনটা খারাপ নির্ণয় করতেছি আমরা। আমাদের ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। প্রশ্নে বলে দিতেছে আপনি ঋণ নিয়েছেন, প্রথম 1 নাম্বারের জন্য ঋণ নিয়েছেন হলো 2 লাখ, পরেরটার জন্য ঋণ নিয়েছেন হলো 3 লাখ, পরেরটার জন্য নিয়েছেন 4 লাখ, পরের ওইতে আছে 5 লাখ। এবং ঋণের সুদের পরিমাণ দেওয়া আছে যে 2 লাখ নিলে কত পার্সেন্ট সুদ দিতে হবে, 3 লাখ নিলে কত হবে, 4 লাখ নিলে কত টাকা সুদ দিতে হবে। এটাও প্রশ্নে বলা আছে। 11%, 11%, 12%, 13%। বলতেছে আপনি যে আপনার ব্যবসাটা চালাবেন, ব্যবসা চালাইতে হলে 4 ভাবে ঋণ নিতে পারেন। কোন ভাবে ঋণ নিলে ভালো হবে সেটা আমাদের জানতে হতেছে। তাহলে 4 ভাবে যদি ঋণ নেওয়া যায়
ঋণের পরিমাণ এবং সুদের হার প্রশ্নে দুইটা লাইন করে দেওয়া আছে। এখন ঋণের পরিমাণ এবং সুদের হার যদি গুণ করি তাহলে কি প্রথমটা সুদের পরিমাণ চলে আসবে। এখানে 2 লাখ 11% করলে আসে আপনার 22,000। 3 লাখ 11%, 4 লাখ 3 লাখ 11% করলে আসে 33,000। তারপরে 48,000, 65,000 বাদ দিলে চলে আসতেছে আপনারা চাইলে এটা ওয়ার্কিং ওয়ান করে নিতে পারে, সুদের পরিমাণগুলো বের করে নিলেন। যেটা আসবে এটা নিট ইনকাম নাকি আসতেছে হলো 3,78,000, 3,67,000, 3,52,000, 3,35,000। এখন এখান থেকে শিখছিলাম আমরা যে এখানে পরে লিখতে হলো মূল, এটা এক দাগ দিয়ে দিতে হয়। পরে লিখতে হয় কে ই। প্রশ্নে 4টা কে ই দেওয়া আছে। প্রশ্নে কস্ট অফ ইকুইটি 4টা দেওয়া আছে। 13% দেওয়া আছে প্রথমে, পরে দেওয়া আছে 14.5% মানে 0.145, এরকম 14.50%। পার্সেন্ট চিহ্নটা ভাঙাইলে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 14.5কে 100 দিয়ে যদি ভাঙাই তাহলে যেটা আসবে সেটাই হলো আমার, এটা যে কথা এটা একই কথা। পার্সেন্টকে ভাঙাইতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে। পরেরটা আছে 15.5% দেওয়া ছিল, 17% দেওয়া ছিল। এগুলো প্রশ্নে দেওয়া আছে মূলধনের সুদ। এখন আমার যা করতে হবে, এস এর মান বের করতে হলে আমরা জানি গত ক্লাসে শিখছিলাম সূত্র, এটাকে এটাতে ভাগ দিতে হবে। এটাকে এটাতে ভাগ দিলে যে সংখ্যাগুলো আসে এগুলো লিখে ফেলতে হবে। 25,31,034 টাকা, 22,70,968 টাকা, এটা 25 না ভুল লিখছি, এটা আসবে 29,07,692। এটা হলো 25,31,034 টাকা, 22,70,978 টাকা, সেটা 19,70,588। এস এর মান বেরিয়ে আসলো। এরপরে এটা হলো ঋণের পরিমাণ গুলো দেওয়া আছে না, ঋণকে বি দ্বারা প্রকাশ করা হয়। ঋণকে বি দ্বারা প্রকাশ করা হয়। এই 4টা ঋণের পরিমাণ দেওয়া আছে 2, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। যোগ করলে আসবে ভি, এস প্লাস বি। মার্কার কালি যে ভরবো সময় পায় না, মনে থাকে না, কালি শেষ হয়ে গেছে। ভি বেরিয়ে আসলো। এখন কে ও বের করতে হলে ইবিআইটিকে ভি দ্বারা ভাগ দিতে হবে। গত ক্লাসে শিখছিলাম ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। মান আসতেছে প্রথমটার 4,31,07,692 টাকা, 100 দিয়ে গুণ করলে 12%। পরেরটা আসছে 14.13%, পরেরটা 14.98%, 16.19%। এখন অঙ্কটা আরেকবার বলে আমি বুঝিয়ে দিব। বলতেছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে,
যেখানে 4 লক্ষ টাকা লাভ হইতে পারে। টাকা নেওয়ার 4টা পথ আছে। আপনি টাকা দিবেন এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিতে বলতেছে 2 লাখ টাকা ঋণ নিতে পারেন 11% সুদে, সেক্ষেত্রে মূলধনের সুদ 13%। দ্বিতীয় পদ্ধতি বলতেছে 3 লাখ টাকা ঋণ নিতে পারেন 11% সুদে, সেক্ষেত্রে মূলধনের সুদ 14%। 4টা পদ্ধতি দিয়েছে, 4টা ঋণও দেওয়া আছে। প্রশ্ন বলছে 4টার মধ্যে কোনটা ভালো, কোন পথে গেলে ভালো হবে, তুমি কি রিকমেন্ড করতেছো? তখন আমরা বলবো যেটাতে সবচেয়ে কম খরচ লাগে সেটাই। এনে দেখেন 12% সুদ লাগতেছে, এনে 14%, এনে 14%, এনে 16%। আপনি বলবেন কি ভাই সবচেয়ে কম সুদ কোনটাতে? 12.8 যেটাতে, অর্থাৎ 1 নাম্বার ওয়েতে গেলে কোম্পানির সবচেয়ে বেশি লাভ হবে। এখন উত্তরটা দিবেন কিভাবে? হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড? কোন ক্যাপিটাল স্ট্রাকচার তুমি রিকমেন্ড করো? এখানে কিন্তু উত্তর দেওয়া আছে। আই রিকমেন্ড, যে আই উইল রিকমেন্ড, যে আমি রিকমেন্ড করতেছি কোনটা? ক্যাপিটাল স্ট্রাকচার 1, 1 নাম্বারটা। কারণ এটা আই উইল রিকমেন্ড ফার্স্ট ক্যাপিটাল স্ট্রাকচার হ্যাভ, এতটুকু লিখলে ফার্স্ট ক্যাপিটাল স্ট্রাকচার, কারণ এটার কেও সবচেয়ে কম। কারণ যদি না বোঝার কিছু থাকে, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন যে এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি আবার বলবো। মনে হয় সবাই বুঝতে পারছেন। আমি কিছুই দেখতেছি না, স্ক্রিনটা আসতেছে না। স্ক্রিনটা আসতেছে না, কেটে আরেকবার প্রথম থেকে ক্লাসের প্রথম থেকে দেখতেছেন কিছু নাকি মাত্র? সব তো সব দেখা যাচ্ছে। ওটা মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, তো কেটে আরেকবার একটু ঢুকেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। হ্যাঁ, নেটওয়ার্কের অনেক সময় জুমে নেটওয়ার্কের সমস্যা করে। আর ভিডিও তো সেভ থাকবে, ভিডিওটা দেখে নিন যেটুকু মিস গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রবলেম 3-এ চলে যাই। প্রবলেম 2টা হয়তো সবাই বুঝছেন, কারণ কালকে তো এটা করাই দিয়েছিলাম। প্রবলেম 3-এ বলতেছে এই মাইক অফ করে নেন। বলতেছে ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ XYZ লিমিটেড, দ্য ফলোইং ডেট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল আফটার ট্যাক্স হ্যাভ বিন মেড অ্যাট ভেরিয়াস ইনভেস্টমেন্ট প্ল্যান। বলতেছে যে এখানে XY এর কোম্পানির একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। ক্যাপিটাল স্ট্রাকচার বলতে যে কত টাকা মূলধনের সুদ, কত টাকা ঋণের সুদ, এইগুলো দেওয়া আছে। সেটা আমাদের কোনটা নিলে কোম্পানির জন্য বেশি ভালো হবে সেটাই জানতে চাইছে। যে আবার বলতেছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন অপটিমাম। অপটিমাম শব্দের অর্থ হলো বেস্ট, সবচেয়ে ভালো। ডেট ইকুইটি মিক্সড, আর কি এই ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা সবচেয়ে ভালো হবে ফর দ্য কোম্পানি, এই কোম্পানির জন্য। ক্যালকুলেট দ্য কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল থিওরিটা ব্যবহার করে বা নিয়মটা ব্যবহার করে জানতে বলছে। আচ্ছা, আগের বার কিন্তু ইবিআইটি দেওয়া ছিল, পরে এই নিয়মে করে কেউ বের করছি। এই অঙ্কে ইবিআইটির পরিমাণ দেওয়া নাই। ইবিআইটির পরিমাণ দেওয়া না থাকলে এইভাবে করা যাবে না, কারণ ইবিআইটি নাই তাহলে আমি এইভাবে করবো কিভাবে? তখন কি করবো সেটা আজকের অঙ্কে শিখবো। বইগুলোতে এই অঙ্কটা অনেক জটিলভাবে করছে, আমি চেষ্টা করবো আপনাদের সহজভাবে করে দেওয়ার। আর মাইকটা অফ করে কাইন্ডলি ক্লাস করেন। হ্যাঁ, আর বারবার দেখা যায় কি মিউট করতে হয়, আপনাদের বারবার মিউট করতে হয়, এটা বিরক্তিকর না, সব অন্যদের ক্লাস করতে ডিস্টার্ব হয়। বারবার মিউট করতে গেলে সবারই ক্লাস করতে ডিস্টার্ব হয়। যখন প্রশ্ন থাকে তখন প্রশ্ন করবেন, প্রশ্ন সাধারণ থাকে না। প্রশ্নে এরকম 4টা ঘর দেওয়া আছে, 4টা ঘর আমি উঠে দিচ্ছি। যে 4টা প্রশ্ন দেওয়া আছে সেই 4টা ঘর আমি উঠে দিচ্ছি। প্রথম দেওয়া আছে এ থেকে একেবারে জি পর্যন্ত। স্যার আমি এতক্ষণ কিছুই বুঝিনি, আপনার স্ক্রিনটা আসেনি। আচ্ছা, এখন থেকে দেখা যাইতেছে? এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন যদি দেখা যায়
তো প্রশ্ন এটা এখন স্যার নতুন শুরু করতেছেন এই হ্যাঁ অঙ্কটা? নতুন অঙ্ক শুরু করতেছি 3 নাম্বারটা 2 নাম্বারটা ভিডিও সেভ আছে আপনি একটু দেখে নিন পরে হ্যাঁ 3 নাম্বারটা দেখা শুরু করেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম প্রশ্নটা আমি উঠাইতেছি ইনভেস্টমেন্ট দেওয়া আছে পার্সেন্টেজ অফ ডেট মানে ঋণের পরিমাণকে আমরা কি বলি বি বলি বির পার্সেন্টেজ দেওয়া আছে 0 10% মানে 0.10 20% মানে 0.20 30 40 50 60 এটা প্রশ্ন দেওয়া আছে পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্টে ভাঙায় এরকম বানাই ফেলছি এরপরে আরো প্রশ্ন দেওয়া আছে কস্ট অফ ডেট ঋণের সুদকে আমরা কি দিয়ে প্রকাশ করি কেডি ঋণের সুদ দেওয়া আছে কেডির পরিমাণ দেওয়া আছে 0 তারপরে দেওয়া আছে 0.52 না এইগুলো এটা ভাঙাচ্ছি না যা আছে তাই লিখতেছি 6 6.5 7 7.5 প্রশ্ন উঠে দিছি কস্ট অফ ইকুইটি মানে মূলধনের সুদ দেওয়া আছে কে দেওয়া আছে 12 12 12.5 13 14 15 16 এই 4টা ঘর দিয়ে বলতেছে এই 4টা ঘরের মাঝে 4টা ঘর দেওয়া আছে একটা মূল ঋণের পরিমাণ দেওয়া আছে 10 পয়সা 20 পয়সা 30 পয়সা এরকম তারপর দেওয়া আছে ঋণের সুদের পরিমাণ সুদের হার মূলধনের সুদের হার দেওয়া আছে এই 3টা ঘর দিয়ে বলতেছে এই 6টা অফারের মাঝে কোন অফারটা বেস্ট অপটিমাম এটা বের করতে হলে আমাদের ঘরটাকে একটু বাড়াই নিতে হবে এখানে 3টা দ্বারা দিয়ে দিছে না আমরা 4টা করব অতিরিক্ত 4টা ঘর করে ফেলে যাবে প্রথম ঘরটা হলো ঋণের পরিমাণ যেহেতু দেওয়া আছে মূলধনের পরিমাণ তো বের করতে হবে মূলধনের পরিমাণ বের করবো মূলধনের পরিমাণ কিভাবে বের করবো ধরেন আপনার মোট 100% আছে 100%-এর মাঝে যদি 0% বি হয়ে থাকে তাহলে শেয়ার হবে হলো সহজে বুঝাই আপনার মূলধন হলো এটা এস ঋণ হলো এটা এস আর ভি যোগ করলে কত আসে এস আর বি যোগ করলে আসে ভি এটা আমরা শিখছি ভি সমান এস প্লাস বি আচ্ছা ভি এখানে বি এর পরিমাণ দেওয়া আছে 0% বা 10 এটা দিয়ে বুঝাই হ্যাঁ 0 দিয়ে বুঝাই দিতে বেজার লাগবে ধরে নেই আমাদের এদিকে দেখাচ্ছি জায়গা আছে ভি সমান এস প্লাস বি এখন বি এর পার্সেন্টেজ আছে 10% প্রশ্ন করেছি 10% এস এর পরিমাণ দেওয়া নাই একটা জিনিসের মোট পার্সেন্টেজের মোট কত জানেন 100% দুইটা যদি যোগ করি তাহলে কত হবে 100% হবে এখন এসটা বের করতে হলে 10টাকে এই পারে বসাইতে হবে তাহলে 100 এস বের করতে হলে সূত্রটা কি দাঁড়াবে দেখেন তো ভি মাইনাস বি সমান এস অর্থাৎ 100 থেকে আমি যদি বি এর মানগুলো বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এস এর মান বেরিয়ে আসবে প্রশ্নে 10% দেওয়া আছে তাহলে 10% থেকে 100 থেকে যদি 10% বাদ দিয়ে থাকে কত 90% 90% আমরা এভাবে লিখতে পারি 100 থেকে 0 বাদ দিলে থাকে কত 100 100 আমরা এভাবে লিখতে পারি 100 থেকে 20% বাদ দিলে থাকে 0.80 আচ্ছা আরো সহজে বুঝাই এস বের করতে হলে ঘরের নাম দিয়ে সবচেয়ে সহজ হবে এটা 1 নাম্বার ঘর এটা 2 নাম্বার ঘর এটা 3 নাম্বার ঘর এটা 4 নাম্বার ঘর 5 নাম্বার ঘর বের করতে হলে 1 মাইনাস 2 অর্থাৎ 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে 1 থেকে 0.10 বাদ দিলে 0.90 থাকে 1 থেকে 0.20 বাদ দিলে
পয়েন্ট একই থাকে। 1 থেকে 30.30 বাদ দিলে থাকে কত? 70। এটা থেকে এটা বাদ দিলে 60। এই এতটুকু বুঝতে পারলে পুরো অঙ্ক আমি বুঝাইতে পারবো। 50.40, অর্থাৎ 1 থেকে এই সবগুলোকে বাদ দিলে এস এর মান বেরিয়ে আসবে। এটা হলো সহজ বুঝার উপায়। এস সমান সমান 1 মাইনাস বি, 1 থেকে বি এর মানগুলো বাদ দিতে হবে। এরপর আমাদের 6 নম্বর ঘর করতে হবে। 6 নম্বর ঘরটা নাম হলো স্যার 1 মাইনাস বি হবে নাকি 2 মাইনাস বি হবে? এখানে 1 তো এ বি সি ডি এগুলা। না, 1 বলতে বোঝাচ্ছি সংখ্যা 1, 1 না, সংখ্যা 1। এটা নাম্বার, নাম্বার সংখ্যা 1। 1 থেকে 2 এর মানগুলো বাদ দিতে হবে সবসময়। 1 থেকে 0 বাদ দিলাম, এই 1 না, এটা কোনো ইয়ে না, এই একটা বাদ দিলাম। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো সংখ্যা 1 থেকে বাদ দিতে হবে, তাহলে চলে আসবে মানগুলো। এটা আসলো। এখন বের করতে হবে আমাদের WD, অর্থাৎ এটা ডাব্লিউ তে বলছে ওয়েট। ওয়েট ই মানে মূলধনের সাথে মূলধনের সুদের গুণ, নাকি এটা হলো সুদের পরিমাণ। মূলধনের সুদকে ডাব্লিউ ই দিয়ে প্রকাশ করা হইতেছে। এটা করার জন্য 4 নাম্বার আর 5 নাম্বার ঘরকে গুণ করতে হবে। ধরেন আপনার মূলধন আছে 1 লাখ টাকা, 12% যদি সুদ দেন তাহলে যা আসবে এখানে লিখতে হবে। হ্যাঁ, 12%, এটার সাথে এটা যদি গুণ করি যা আসবে এখানে লিখতে হবে 10.8। এটার সাথে এটা গুণ করলে আসবে হলো 10, 9.1, 8.4, 7.5। এই যে দুইটা ঘরের গুণ করে যাচ্ছি 6.4। WE আমার হয়ে গেল। WD বের করতে হবে। WD বের করার ক্ষেত্রে আমি ঋণ এবং ঋণের সুদের গুণ করব। ঋণ এবং ঋণের সুদের গুণ করব, অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার ঘর গুণ করব। 7 সমান 2 গুণ 3। এই দুইটা ঘরের গুণফল বের করব। 0 সাথে 0 গুণ করলে 0, 10 সাথে এটা গুণ করলে আসে এরকম মনে আসে। পরে আসে 1, 0, 4, 1। স্যার বলেন। WD দ্বারা কি বোঝাচ্ছে? বুঝাচ্ছে ঋণের সুদের পরিমাণ, ওয়েট অফ ডেট, ঋণের সুদের পরিমাণ। আর WE ওয়েট অফ ইকুইটি, অর্থাৎ মূলধনের সুদের পরিমাণ। যেমন ঋণ আছে, ধরেন 60 পয়সা ঋণ নিছেন, 7% আপনাকে সুদ দিতে হবে, তাহলে সুদের পরিমাণ হলো 4.5 টাকা। এই দুটার গুণফল এখানে চলে আসছে। এখন আপনার 12 টাকা দিতে হচ্ছে মূলধনের সুদ, ঋণের সুদ দিতে হচ্ছে 0, টোটাল। এটাকে বলা হবে কেও অথবা WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। বের করার জন্য 8 নাম্বার ঘর 6 যোগ 7। মূলধনের সুদ 12 টাকা দিচ্ছেন, ঋণের সুদ দিচ্ছেন 0 টাকা, 12 টাকা আসতেছে। মূলধনের সুদ দিতেছেন হলো 10 টাকা, 10.80 পয়সা। ঋণের সুদ দিতেছেন 50 পয়সা, 11.30 পয়সা। এই দুটো যদি যোগ করি 11.04 পয়সা। আপনি মাইক অফ করে ক্লাস করেন।
এখন আমাদের কমেন্ট করতে হবে এখানে সবচেয়ে কম কোনটা। আমি যদি দেখি তাহলে দুই ক্ষেত্রে সবচেয়ে কম সুদ দিতে হচ্ছে, এই যে একটা, এই যে একটা, এই দুই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কম সুদ দিতে হইতেছে। তাহলে আমরা বলে দিব কোম্পানি শুড অ্যাকসেপ্ট ডি, ক্যাপিটাল স্ট্রাকচার ডি এন্ড জি, কারণ এই দুই ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ সবচেয়ে কম, 10 টাকা 90 পয়সা লাগতেছে। অথবা প্রশ্নে যদি যায় দেখি যে কিভাবে লিখতে হবে, এখানে বলে দিয়েছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন অপটিমাম ডেপ্থ ইকুইটি মিক্সড ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেটিং। তাহলে আমরা আমাদের কোম্পানির জন্য অপটিমাম কোনটা, ডি এন্ড জি আর দ্য অপটিমাম ডেপ্থ ইকুইটি মিক্সড ফর দ্য কোম্পানি। শেষ, কমেন্ট কর। তাহলে আমরা নেট ইনকাম এনআই অ্যাপ্রোচের 3টা অঙ্ক ছিল, 3টাই করে ফেলছি। নেক্সট ক্লাসে এনওয়াই অ্যাপ্রোচ করলে আমাদের দুইটা ডি এবং জি, ডি এরটা সবচেয়ে কম আর জি এরটা সবচেয়ে কম। এরপর আমরা নেক্সট ক্লাসে 4 করলে আরেকটা নিয়ম শেষ হয়ে যাবে, 5 আর 6 এক জাতের, 7 এবং 8 আরেক জাতের। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো করলে বইয়ের সবগুলো আপনার করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।